সন্তাপুর গ্রামে বিন্দু নামের একজন মহিলা পাঁপড় বিক্রি করে নিজের সংসারের খরচা চালাতো। একদিন বিন্দু পাঁপড় বিক্রি করছিল, তক্ষুনি বিন্দুর কাছে গ্রামের ব্যক্তি রাকেশ এসে বলে ওঠে, বিন্দু দিদি, মনে হচ্ছে আমাদের গ্রামে আর কখনো স্কুল হবে না। এটা কি বলছো তুমি রাকেশ? একদম ঠিক কথাই বলছি দিদি। সরকারের তরফ থেকে কয়েকজন গ্রামে বিদ্যালয় খোলার জন্য গ্রামে এসেছিলেন, কিন্তু ওদেরকে বিদ্যালয় খোলার জন্য যে জায়গাটা পছন্দ হয়েছিল সেটা তো প্রধানের এলাকা বেরিয়ে এলো। আরে রাকেশ, সোজা সোজা এটা বলছো না কেন যে প্রধান স্কুল খোলার জন্য নিজের জমিন সরকারকে দিতে বারণ করেছে? আপনি একদম ঠিক কথাই বলছেন দিদি। আমি এই ব্যাপারে প্রধান বাবুর সাথে কথা বলবো। বিকেলবেলা বিন্দু নিজের সমস্ত পাঁপড় বিক্রি করে নিজের বাড়িতে চলে আসে। তার 10 বছরের ছেলে চম্পক তাকে বলে ওঠে, মা, আমি কখন থেকে তোমাকে বলছি যে আমাকেও অন্য বাচ্চাদের মতো স্কুলে পড়তে দাও। বাবু, ভেবেছিলাম নিজের গ্রামেই বিদ্যালয় খুলে যাবে, তখন আমি তোকে বিদ্যালয়ে পড়তে নিশ্চয়ই পাঠাবো, কিন্তু হয়তো ভাগ্যে কিছু অন্যই লেখা আছে। কিন্তু মা, আমি অন্য বাচ্চাদের মতো অন্য গ্রামের বিদ্যালয়ে পড়তে কেন যেতে পারি না? কারণ আমাদের অন্য গ্রামে যাওয়ার জন্য নৌকোর দরকার পড়ে, আর আমার কাছে এত টাকা নেই সোনা যে আমি তোকে প্রত্যেক দিন নৌকোয় পাঠাতে পারি। চম্পক উদাস হয়ে নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, মা, যদি আজ বাবা থাকতেন তাহলে আমাকে নিশ্চয়ই পড়াতে পাঠাতেন। চিন্তা করিস না বাবু, এক না একদিন আমি তোকে পড়ার জন্য নিশ্চয়ই পাঠাবো। পরের দিন বিন্দু নিজের প্রতিবেশে থাকার একজন অঞ্জনা মাসির ওখানে পৌঁছে যায়। কি হয়েছে বিন্দু, আজ গ্রামে পাঁপড় বিক্রি করতে যাসনি? আমি আপনার সাথে খুব জরুরি কথা বলতে চাই মাসি। আপনি তো জানেন যে আমার ছেলে চম্পক বিদ্যালয়ে যেতে কত ইচ্ছা করে, সে পড়তে চায়। ভেবেছিলাম গ্রামে যখন সরকারি বিদ্যালয় খুলবে তখন আমার ছেলেকে ওখানে পড়াতে পাঠাবো, কিন্তু প্রধান বাবু সরকারি বিদ্যালয়কে নিজের জমিন দিতে বারণ করে দিয়েছেন। এখন তোকে কি বলি বিন্দু, সমস্ত গ্রামের এই অবস্থা। আরে গ্রামে যারা ধনী লোক আছে তারা তো নিজেদের বাচ্চাদেরকে অন্য গ্রামে পড়ার জন্য পাঠিয়ে দেয়। এখন আমাদের গরিবের কাছে নৌকোর ভাড়া কোত্থেকে আসবে? যদি অন্য গ্রামের রাস্তা কাঁচা না হতো তাহলে আমাদের গরিবের বাচ্চারা পায়ে হেঁটেই চলে যেত, কিন্তু আমাদের তো কপালটাই পোড়া। অন্য গ্রামে যাওয়ার জন্য আমাদেরকে পুকুর পার করতে হয়। কথাটা তো আপনি একদম ঠিক বলছেন, কিন্তু আমাদের মতো গরিবরা কতদিন অবধি হাতের ওপরে হাত রেখে বসে থাকবো? পরের দিন বিন্দু প্রধান বাবুর বাড়িতে যায়। বিন্দুকে দেখে প্রধান বাবু হেসে বলে ওঠেন, কি হয়েছে বিন্দু? আরে পাঁপড় বিক্রি করতে আমার কাছে যদি এসে থাকো তাহলে পাঁপড় খেতে আমি একদম ভালোবাসি না। আসল কথাটা বলো তো দেখি। প্রধান বাবু, আপনার সাথে খুব জরুরি কথা বলার ছিল। বলো, কি বলতে চাও বলো। প্রধান বাবু, আমি শুনেছি যে সরকারের তরফ থেকে কিছু লোকেরা আপনার কাছে এসেছিল। হ্যাঁ বিন্দু, তুমি ঠিক কথাই বলেছ। আর ওই মূর্খরা সরকারি বিদ্যালয় খোলার জন্য আমার জমি চাইছিল। প্রধান বাবু, আপনি তো গ্রামের প্রধান, যদি আপনি নিজের জমিন ওদেরকে দিয়ে দেবেন তাহলে এখানে একটা বিদ্যালয় খুলতে পারে। গ্রামের ওই বাচ্চারা যাদের মা বাবা গরিব, যারা অন্য গ্রামে বিদ্যালয়ে তাদেরকে পাঠানোর জন্য টাকা পয়সা চোকাতে পারবে না, ওদের কত সুবিধে হবে। আরে সেটাই তো আমি চাই না বিন্দু। আপনি বলতে কি চাইছেন? বিন্দু, এটা হলো রাজনীতির কথা, তোমার মাথায় ঢুকবে না এসব, কিন্তু তাও তোমার বোঝার জন্য আমি এটুকু বলে দিচ্ছি যে যদি গ্রামের সমস্ত লোকজন পড়াশোনা করে বড় লোক হয়ে যায় তাহলে আমাদের মতন বড় লোকজনের জমিতে কাজ করার জন্য কে থাকবে? এখন তুমি তোমার নিজেরটাই উদাহরণ নিয়ে নাও। এখন যদি তুমি পড়াশোনা করে কিছু হতে তাহলে কি তুমি গ্রামে পাঁপড় বিক্রি করতে? তাহলে গ্রামের লোকেরা পাঁপড় কার থেকে কিনতো? প্রধানের কথা শুনে বিন্দু রেগে যায়। এটা খুব ভুল। আপনাদের এই ধরনের চিন্তা লোকেদের জন্য খুব ঘাতক। আরে তোমার যা ইচ্ছে তুমি বলতে পারো, একটা কথা মনে রেখো বিন্দু,
তুমি একদম তোমার স্বামীর মতনই কথা বলো, জানো তো? ও তো ঠিক এই ধরনের কথাবার্তা বলতো সব সময়। অসহায় সময়ের আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেল। বিন্দু, তুমি একজন বিধবা। 10 বছরের একটা ছেলেও রয়েছে তোমার। তোমার পাঁপড়ের ব্যবসাটা তো ভালোই চলছে, তাই তুমি পাঁপড় বিক্রি করাতেই মন দাও, বুঝতে পেরেছো? এখন তুমি এখান থেকে আসতে পারো। বিন্দু রাগের চোটে প্রধানের বাড়ি থেকে চলে যায়। বিকেলবেলা বিন্দু পাঁপড় বিক্রি করে নিজের বাড়িতে যাচ্ছিল। তক্ষুনি নদীর কিনারায় তার কানে কোনো একজন ব্যক্তির আওয়াজ চলে আসে। আমাকে খাবার জন্য কিছু দেবে? বিন্দু ঘুরে তাকায়। তখন সামনে একজন সাধু বাবা দাঁড়িয়েছিলেন, যিনি বিন্দুকে দেখে হাসছিলেন। সাধু বাবার চেহারায় একটা তেজ ছিল। আপনি তো দেখতে একদম সন্তের মতো। আমি একজন সন্তই তো। আমি গ্রামে পাঁপড় বিক্রি করার কাজ করি। এই সময় শুধু 2 বা 3টে পাঁপড়ই আছে। যদি এটা খেয়ে আপনার খিদে মেটে তাহলে এই নিন। সাধু বিন্দুর হাত থেকে পাঁপড় নিয়ে নেন আর বলেন, কি হয়েছে? তোমার চোখে একটা অদ্ভুত ধরনের রাগ দেখতে পাচ্ছি, আর তোমার মন এমনিতে উদাসও রয়েছে। বিন্দু সমস্ত ঘটনা সন্তকে বলে দেয় আর বলে, এখন আপনিই বলুন, গরিবের বাচ্চাদের কি পড়াশোনা করার অধিকার নেই? সাধু বিন্দুর দিকে মন দিয়ে দেখেন আর বলেন, জানো তোমার গ্রামের নাম সন্ধ্যানগর কেন দেওয়া হয়েছে? না। কারণ অনেক বছর আগে তোমাদের গ্রাম সন্তদের ভূমি ছিল। তখন এখানে দূর দূরান্ত থেকে গ্রামের লোকজন নিজেদের বাচ্চাদেরকে শিক্ষিত করার জন্য সন্তদের কাছেই তো আসতো। সময় পার হতে থাকে আর সন্তরাই গ্রাম ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে চলে যায়। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এই সন্তদের এই গ্রামে আজকে একটাও বিদ্যালয় নেই পড়ার জন্য। কালকে তুমি গ্রামে পাঁপড় বিক্রি করার জন্য পাঁপড় তৈরি করো না, বরং কাঁচা পাঁপড়গুলোকে ঠিক এই সময়ে নিয়ে এসে এই স্থানেই চলে এসো। এইটুকু বলে সাধু বাবা ওখান থেকে চলে যান। পরের দিন বিন্দুকে বাড়িতে দেখে চম্পক বলে ওঠে, কি হয়েছে মা, তুমি পাঁপড় বানাবে না? বিন্দু নিজের ছেলেকে সমস্ত ঘটনা বলে দেয়। আমার তো মনে হয় উনি কোনো চমৎকারী সাধু ছিলেন সোনা। তুমি ঠিক বলেছ, কিন্তু উনি তোমাকে পাঁপড় বানানোর জন্য কেন বারণ করলেন? জানি না, এখন এটা তো আজ বিকেলেই জানতে পারবো। বিকেলবেলা বিন্দু পাঁপড় বানানোর সমস্ত জিনিসপত্র নিয়ে নদীর কিনারায় পৌঁছে যায়। সেই সাধু বাবা নদীর কিনারায় বসে বিন্দুরই অপেক্ষায় ছিলেন। সাধু বিন্দুর দিকে তাকিয়ে বলেন, এখন এই কাঁচা পাঁপড়গুলো দিয়ে একটা নৌকা তৈরি করো। এটা কি বলছেন আপনি? আমি যা বলছি তুমি তাই করো। আমি তোমার প্রতিভাকে খুব ভালো করে জানি যে তুমি পাঁপড়গুলোকে যে কোনো রূপ দিতে পারো। সাধুর কথা অনুযায়ী বিন্দু পাঁপড়ের একটা নৌকো তৈরি করতে শুরু করে দেয়। বিন্দু একটা পাঁপড়ের নৌকো তৈরি করে দেয়। যেই মাত্র সেই সাধু পাঁপড়ের নৌকোটাকে হাত লাগায়, হঠাৎ করে পাঁপড়ের নৌকোর আকার একটা বিশাল নৌকোর আকারে পরিবর্তিত হয়। এটা দেখে বিন্দু আশ্চর্য হয়ে যায় আর সাধুর দিকে তাকিয়ে বলে, এটা তো একদম আসল নৌকো মনে হচ্ছে। এটা আসল নৌকার থেকেও ভালো কাজ করবে। হ্যাঁ, তোমার এই পাঁপড়ের নৌকা নিজে নিজেই চলবে, আর তুমি এটাকে যেখানে যাবার জন্য আদেশ দেবে সেখানেই চলে যাবে। পরের দিন বিন্দু নিজের ছেলে চম্পককে নিয়ে নিজের পাঁপড়ের নৌকোয় সোজা অন্য গ্রামে তৈরি বিদ্যালয়ের দিকে পৌঁছে যায় আর সমস্ত ঘটনা প্রিন্সিপালকে বলে দেয়। পড়াশোনা করার বাচ্চারাই তো আমরা চাই। এইরকম বাচ্চারাই নিজেদের ভবিষ্যতের সাথে সাথে অন্যদেরও ভবিষ্যৎ পাল্টে দেয়। বিন্দুর ছেলে সেই দিনের পর থেকে পাঁপড়ের নৌকোয় বসে স্কুল আসা যাওয়া শুরু করে। বিন্দুর পাঁপড়ের নৌকো সমস্ত গরিব গ্রামবাসীদের জন্য ফ্রি ছিল। আর এই কথাটাই প্রধানকে ভেতরে ভেতরে খুব ঈর্ষা হচ্ছিল। তক্ষুনি গ্রামের জমিদার প্রধান বাবুর কাছে এসে বলেন,
কি হলো প্রধান মশাই? তা এখন আবার কি বিপদ এসে পড়লে বলুন তো, যে আপনি নিজের বাড়িতে বদলে আমাকে নিজের জমিতে ডেকে পাঠালেন? এই জমিটা দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। তুমি এত বড় জমিতে কাদেরকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আপনাকে আর নিজেকে? এটাই দেখার জন্য আমি তোমাকে এইখানে ডেকে নিয়ে এসেছি। আমি ঠিক বুঝতে পারলাম না। ওরে মূর্খ জমিদার, কিছু সময় আগে আমার গরিব বাচ্চারা আমার জমিতে কাজ করত। এখন ওরা সবাই বিদ্যালয়ে পড়াশোনা করতে চলে গেছে। আর এই সব কিছু হয়েছে বিন্দুর পাপড়ের নৌকার জন্য। যদি এইভাবে চলতে থাকে না জমিদার, তাহলে পুরো গ্রাম শিক্ষিত হয়ে যাবে আর আমাদের দুজনের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। আরে যখন সব বাচ্চারা পড়াশোনা করে শিক্ষিত হয়ে যাবে, তখন আমাদের জমিতে আর তোমার জমিতে কাজ কে করবে? কথাটা তো তুমি একদম ঠিক কথাই বলেছ প্রধান মশাই, কিন্তু উপায়টা কি বলো তো? যতদূর আমি জানি, আমাদের গ্রামে বড় লোক কম আর গরিবের সংখ্যা অনেক বেশি। আর সমস্ত গরিব মানুষরা বিন্দার কাছেই রয়েছে, কারণ ওদের সবার থেকে পাঁপড়ের নৌকাতে বসে ভাড়া তো নেয় না বিন্দু। আরে আমি শুধু গরিব বাচ্চাদেরকেই পাপড়ের নৌকা করে বিদ্যালয় পর্যন্ত ছাড়তো প্রথমে, বুঝলে? এখন তো ও পাপড়ের নৌকা দিয়ে গ্রামের লোকজন অন্য গ্রামে গিয়ে ব্যবসা করার জন্য যেতে পারছে তো। বিন্দু আমাদের নৌকার ব্যবসাটাকেও একেবারে নষ্ট করে দিয়েছে। এখন আমাদের নৌকাতে একটা কুকুরও বসে না এসে। কিন্তু আমি আবার একটা কথা বলি, তা কি উপায়? উপায় আছে জমিদার বাবু। কালকে সকালে সমস্ত গ্রামবাসীকে সামনে বিন্দুর পাপড়ের নৌকাটাকে ভেঙে দেব। বিন্দুর পাপড়ের নৌকাটা ভেঙে গেলেই আর গ্রামের লোকজনের মনের মধ্যে আমাদের দুজনের ভয় আবার বসে পড়বে। পরের দিন সকালে প্রধান আর জমিদার নদীর কিনারায় পৌঁছে যায়। প্রধান আর জমিদারকে একসাথে দেখে বিন্দু প্রচণ্ডভাবে আশ্চর্য হয় আর বলে, আপনারা দুজন এখানে কি করছেন? তোমার এই পাপড়ের নৌকাটাকে ভেঙে গুঁড়োতে এসেছি। কথা বেশি কথা বলো না প্রধান মশাই, ওর নৌকাটাকে হাতুড় করে ভেঙে দাও তো। আরে চিন্তা কেন করছো জমিদার? ওর নৌকাটা পাপড়ের, ওটাকে ভাঙার জন্য আমাদের হাতই যথেষ্ট। প্রধান বিন্দুর পাপড়ের নৌকোকে হাত লাগিয়েই ছিল, তক্ষুনি রং বেরঙ্গি আলোর সাথে সেই সাধু বাবা প্রকট হন আর রাগের চোখে প্রধান আর জমিদারের দিকে তাকিয়ে বলেন, তোমাদের দুজনকে লজ্জা হওয়া উচিত তো। তোমরা কি মনে করেছিলে যে এই পাপড়ের নৌকাটাকে তোমরা এত সহজে ভেঙে ফেলবে? জানি, যখন আমরা দুজন জানতে পারলাম যে এই পাপড়ের নৌকাটা আসল নৌকার থেকে বেশি ভালো কাজ করছে, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এর মধ্যে কোনো না কোনো চমৎকারী কাজ রয়েছে বটে। আর তোমরা মূর্খরা তারপরেও এখানে চলে এলে। তোমরা দুজন অনেক বছর ধরে এই বেচারা গ্রামবাসীদের উপরে অশিক্ষিত করে রেখেছো, আর এর জন্য আমি তোমাদেরকে একটা অদ্ভুত দণ্ড দেব। এইটুকু বলে সাধু বাবা জমিদার আর প্রধানকে বড় বড় চোখে দেখতে শুরু করেন। হঠাৎ করে প্রধান আর জমিদার পাপড়ে পরিবর্তিত হয়ে যান আর একটা ধামাকার সাথে ওরা দুজন পাপড়ের নৌকো হয়ে যান। এখন তোমাদের সবার কাছে একটা নয়, বরং 3টে পাপড়ের নৌকা আছে। এইটুকু বলে সাধু বাবা ওখান থেকে উধাও হয়ে যান আর এইভাবে গ্রামবাসীদের জন্য পাপড়ের নৌকোর সাথে সাথে প্রধান আর জমিদারের হাত থেকেও ছুটি পেয়ে যায়।